গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস পারুল ও তিনটি কুকুর। আজ ষষ্ঠ পর্ব। তাহের ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ পড়ল বাড়ির পেছনের বাগানে। বেশ বড়সড় একটা গর্ত। গর্ত নতুন করা হয়েছে, মাটির স্তূপ হয়ে আছে। মাটির পাশে কোদাল পড়ে আছে। পারুল বলল, এত মন দিয়ে কী দেখছ? তাহেরের বুক ধকধক করছিল। সে আতঙ্কিত গলায় বলল, ওইখানে গর্ত কে করলো? আমি করেছি। আমি করেছি মানে কি? সারাদিন কিছু করার ছিল না, ভাবলাম দেখি তো আমি গর্ত করতে পারি কি না। কোদাল দিয়ে কোপ দিয়ে দেখি মাটি মাখনের মতো নরম। ওই গর্ত তুমি করেছ? কেন? এমনি করেছি। গর্ত খোঁড়া তো অপরাধ না। বাংলাদেশের সংবিধানে কি কোথাও লেখা আছে যে গর্ত খোঁড়া যাবে না? অনেকক্ষণ চুপ করে থেকে তাহের প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, পারুল, তোমার কিছু একটা হয়েছে। আমি তোমার পায়ে ধরছি, চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। পারুল হালকা গলায় বলল, চলে তো যাবই। চিরজীবনের জন্য তো এখানে থাকতে আসিনি। যে অল্প কদিন আছি ভালো মতো থাকি। দেখো কি সুন্দর চাঁদ। তাহের চাঁদ দেখছে না, সদ্য খোঁড়া গর্তের দিকে ভয় ও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তুমি একা একা এত বড় গর্ত খুঁড়েছ? বললাম না মাটি খুব নরম। ফ্লাওয়ার বেড করার জন্য আগেই বোধহয় কেউ মাটি খুঁড়ে রেখেছিল। তাহের মন্ত্রমুগ্ধর মতো তাকিয়ে রইল। কুকুর তিনটাকে আসতে দেখা যাচ্ছে। এরা গর্তের চারপাশে চক্কর দিল। থমকে দাঁড়িয়ে গর্তের দিকে তাকালো। তিনজন একসঙ্গে ওপরের দিকে তাকালো। কিছু খুঁজল, আবার হাঁটতে শুরু করলো। পারুল বলল, কুকুর যে জোছনা পছন্দ করে না সেটা কি তুমি জানো? তাহের বলল, না, ওরা জোছনা একেবারেই পছন্দ করে না। আজ পূর্ণিমা তো, দেখবে ওরা কীরকম ছটফট করবে। মাঝরাতে কি করবে জানো? না, মাঝরাতে তিনজনই চাঁদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করবে। কুকুরের কান্না তুমি কখনো মন দিয়ে শুনেছ? না। ভয়ঙ্কর, না শোনাই ভালো। হাত পা ঠান্ডা হয়ে আসে। তাহের পকেটে হাত দিল। তার গা ঝিমঝিম করছে। একটা সিগারেট ধরাতে পারলে ঝিমঝিমানি হয়তো দূর হবে। পকেটে সিগারেট নেই, নিচে ফেলে এসেছে। পারুল বলল, আমি ঠিক করেছিলাম কুকুর তিনটার নাম বদলে বাঙালি ধরনের নাম রাখব। এখন ভাবছি সেটা ঠিক হবে না। ওরা তো আর দেশি কুকুর না, দেশি নাম ওদের পছন্দ হবে না, ঠিক না? ওদের বিদেশি নামই ভালো, নিকি, মাইক, ফিবো। তাহের এখনও নিচের দিকে তাকিয়ে আছে। কুকুর তিনটি গর্তের চারপাশে আবার ঘুরছে। ওরা কি কিছু আঁচ করতে পারছে? পারুল বলল, তোমার কি ঘুম পাচ্ছে নাকি? তাহলে চলো শুয়ে পড়ি। বিছানায় শুয়ে শুয়ে খানিকক্ষণ গল্প করি। তোমার তো আবার বিশ্রী অভ্যাস, বিছানায় শোয়া মাত্র ঘুম। আজ কিন্তু অনেক রাত পর্যন্ত আমরা গল্প করব। দুজনে মিলে আমাদের বাবুর নাম ঠিক করব। কুকুর তিনটা গর্তের চারপাশে ঘুরছে কেন? কে জানে কেন, নতুন কিছু দেখেছে কাজী ঘুরে ঘুরে দেখছে। কুকুরের মনের কথা তো জানার উপায় নেই। চলো ঘুমোতে যাই। তাহের নিঃশব্দে নেমে এলো। বিছানায় শোয়া মাত্র ঘুমে তাহেরের চোখ জড়িয়ে আসে। আজ আসছে না। খাটের পাশে সাইড টেবিলে পারুল টেবিল ল্যাম্প জ্বালিয়েছে। ল্যাম্পের আলো চোখে লাগছে। পারুলের হাতে নামের বই। পারুল শান্ত গলায় বলল, আমি নামগুলো পড়ে যাব। প্রথম পড়ব মেয়েদের নাম, কারণ আমার ধারণা আমাদের প্রথম বাচ্চাটি হবে মেয়ে। তুমি চুপচাপ শুনে যাবে। যখনই কোনো নাম পছন্দ হবে তখনই বলবে স্টপ। নামের সঙ্গে সঙ্গে আমি অর্থও বলবো, ঠিক আছে? তাহের কোনো উত্তর দিল না। তারা আজ আবার মেজবাল করিম সাহেবের মূল শোবার ঘরে শুয়েছে। এই ঘরটার ভেতর কেমন দম বন্ধ করা কিছু আছে। তাহেরের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্টের মতো হচ্ছে। পারুল বলল, প্রথম শুরু করছি আ দিয়ে। আজরা, কুমারী, আতিয়া, দানশীলা, আসিয়া, স্তম্ভ, আদিবা, শিষ্টাচারী,
আতিকা, সুন্দরী, আরজু, ইচ্ছা, আনান, মেঘ, আনিকা, রূপসী, আসমা, অতুলনীয়া। কি ব্যাপার, এর মধ্যে একটাও তোমার পছন্দ হলো না? আমার তো এর মধ্যে একটা নাম পছন্দ হয়েছে, আনান। আনান মানে কি বলো তো? একটু আগে বলেছিলাম। কি, বলতে পারছো না? না, আনান মানে হচ্ছে মেঘ। সুন্দর না নামটা? তাহের বলল, আমার কেন জানি দম বন্ধ লাগছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না। শ্বাস নিতে পারবে না কেন? নিঃশ্বাস নিতে পারছো, খুব ভালোভাবেই পারছো। তুমি নানা কিছু নিয়ে ভেবে অস্থির হয়ে পড়েছ। অস্থির আবার কিছু নেই। মানুষ বর্তমানে বাস করে, অতীতেও না, ভবিষ্যতেও না। এই কথাটা তো আগেও অনেকবার বলেছি, তোমাকে বলিনি? আমাদের বর্তমানটা কি খারাপ যাচ্ছে? না, খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। আরাম করে কত বড় একটা বিছানায় শুয়ে আছি। আমাদের পাহারা দিচ্ছে 3টি কুকুর। এরা কাউকে আমাদের কাছে আসতে দেবে না। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমার সত্যি সত্যি দম বন্ধ হয়ে আসছে। কি করলে তোমার দম বন্ধ খুলবে? জানি না। জানো না যখন, তখন চুপ করে শুয়ে থাকো। আমি নাম পড়ে যাচ্ছি, তুমি নাম সিলেক্ট করো। প্রাথমিকভাবে আমরা কিন্তু একটা নাম সিলেক্ট করে ফেলেছি, আনান। আনান মানে কি বলো তো? জানি না। ওমা, একটু আগেই না বললাম মেঘ। তাহের হঠাৎ ভয়ঙ্কর রকম চমকে উঠল। বাহির থেকে বিশ্রী বিকট রক্ত জমাট করা শব্দ আসছে। তাহের বিছানায় উঠে বসল। সে থরথর করে কাঁপছে, তার কপালে ঘাম জমেছে। সে আতঙ্কিত গলায় বলল, কি হচ্ছে পারুল? কুকুর কাঁদছে, জোছনা দেখে কাঁদছে। আগে তো কখনো কাঁদতো না। এরকম জোছনা আগে তো কখনো হয়নি, এজন্য কাঁদেনি। কিংবা হয়তো কেঁদেছে, তুমি ঘুমোচ্ছিলে বলে শুনতে পাওনি। কামরুলের জন্য কাঁদছে না? তার জন্যও কাঁদতে পারে। এতদিন একটা মানুষ তাদের সঙ্গে ছিল, এখন নেই। আমার প্রচণ্ড ভয় লাগছে। ভয়ের কিছু নেই। এক কাজ করো, আমাকে জড়িয়ে ধরে থাকো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিব। তাহের ধরা গলায় বলল, পানি খাবো। সাইড টেবিলে পানির গ্লাস জগ ছিল। পারুল পানির গ্লাস এগিয়ে দিল। কুকুররা রক্ত হিম করার শব্দে ডেকেই যাচ্ছে। এখন তাদের কান্না মানুষের কান্না মতো শোনাচ্ছে, যেন 100 বছর বয়সী 3 খুনখুনে বুড়ো হাঁপড়ের মতো শ্বাস টানতে টানতে কেঁদে যাচ্ছে। তাহের বলল, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি, জানালা খুলে দাও। জানালা খোলাই আছে, খুব খারাপ লাগছে। পারুল বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, ফ্যান ছেড়ে দিচ্ছি। গায়ের উপর চাদর টেনে শুয়ে থাকো। শীত শীত ভাব থাকলে ভালো ঘুম হয়। আজ হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না? হুম। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। দূরে বৃষ্টি হলে সেখানে বৃষ্টি হয়, সেখানটা ঠান্ডা হয় না, কিন্তু আশেপাশের জায়গাগুলো ঠান্ডা হয়ে যায়। হুম। আনার নামটা কি পছন্দ হয়েছে? তাহার জবাব না দিয়ে বলল, কুকুরগুলো কতক্ষণ কাঁদবে? যতক্ষণ চাঁদ দেখা যায় ততক্ষণ কাঁদবে। তাহের শুয়েছে। পারুল বলল, মাথায় হাত বুলিয়ে দেব? হুম। হু আবার কি, দেব না না দেব সেটা বলো। তাহের পাশ ফিরল। কুকুর 3টা এখনো ডাকছে। কুকুরের ডাক শুনতে শুনতেই তাহের ঘুমিয়ে পড়ল। গাঢ় ঘুম। প্রচণ্ড দুশ্চিন্তায় কিছু কিছু মানুষের গাঢ় নিদ্রা হয়। পারুল উঠে দাঁড়ালো। চিঠিটা লিখে ফেলা দরকার। কাগজ এবং কলম খুঁজে বের করতে হবে। এবারের কোথাও না কোথাও কাগজ কলম নিশ্চয়ই থাকবে। সবগুলো ঘর পারুল খুলে দেখতে পারেনি। তার কাছে চাবির গোছা আছে। চাবিগুলোর নম্বর টম্বর কিছু দেয়া নেই। ট্রায়াল আর মেথডে ঘর খুলতে হয়। প্রতিবারই অনেক সময় লাগে। এখন থেকে সে একটা কাজ করবে। যে ঘর খুলবে সে ঘর আর বন্ধ করবে না, ঘর খোলাই থাকবে। কাগজ কলম পাওয়া গেছে। শুধু কাগজ কলম না, খাম, পোস্টাল স্ট্যাম্প, গাম, কাঁচি। বড়লোকের সব কিছু খুব গোছানো থাকে, আর গরিবদের থাকে সব এলোমেলো। খাম পাওয়া গেলে কাগজ পাওয়া যায় না, কাগজ পাওয়া গেলে কলম পাওয়া যায় না। চিঠি কোথায় বসে লিখবে পারুল বুঝতে পারছে না। তাহেরের কাছে বসেই লেখা উচিত। হঠাৎ ঘুম ভেঙে গেলে তাকে না দেখে চমক করতে পারে। চিঠি লিখতে হবে গুছিয়ে, খুব সুন্দর করে, যেন পল্টু ভাই চিঠি পড়ে বিভ্রান্ত হয়ে যান। এত গুছিয়ে সে কি লিখতে পারবে?
তারাই গুছিয়ে চিঠি লেখে, যাদের চিঠি লেখার অভ্যাস আছে। তার অভ্যাস নেই। চিঠি লেখার মানুষ তো তার কখনো ছিল না। একজন ছিল, সবসময় ছিল, এখন আছে। সে এত কাছে যে তাকে চিঠি লেখা হয়নি। আজ তাকেও একটা চিঠি লিখবে। পারুল তাহেরের মাথার কাছে বসল। হাঁটুর উপর কাগজ রেখে সে লিখছে। কাগজের নিচে শক্ত মলাটের একটা বই। বই ভর্তি মেয়েদের ছবি। চিঠি লেখা শেষ। সে ছবিগুলো দেখবে। ফ্যাশনের বই। মেজবাউল করিম সাহেবের ঘরে ফ্যাশনের বই কেন কে জানে। পারুল লিখতে শুরু করেছে। তার হাতের লেখা সুন্দর। আজ তত সুন্দর হচ্ছে না। শ্রদ্ধেয় পল্টু ভাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমার নাম পারুল। একসময় আপনি আমাকে খুব স্নেহ করতেন। 2 বিঘে জমি কবিতাটা আপনি আমাকে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিলেন। এখন কি মনে পড়ছে? কতজনের সঙ্গে আপনার পরিচয়, হয়তো মনে পড়ছে না। মনে করিয়ে দেবার জন্য আরেকটা ঘটনা বলি। কবিতাটি শেষ পর্যন্ত আমি আবৃত্তি করতে পারিনি। যেদিন অনুষ্ঠান হবার কথা তার আগের রাতে আপনার বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন কি মনে পড়েছে? সে রাতে আপনার ওপর আমি খুব রাগ করেছিলাম, কিন্তু মনে মনে আপনাকে আমি এত শ্রদ্ধা করতাম, এত ভালোবাসতাম যে পুরোপুরি রাগও করতে পারিনি। একসময় মনে হলো যা হবার হয়েছে, ভালোই হয়েছে। 2-1টা ইন্টারেস্টিং ঘটনা সব মেয়ের জীবনেই থাকা উচিত। এখন আমার খবর বলি। আমার বিয়ে হয়েছে। আমার স্বামীর সঙ্গে বিরাট এক বড়লোকের বাগান বাড়িতে একা থাকি। একা কারণ আমার স্বামী বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে চাকরির সন্ধানে ঘুরঘুর করে। আমি থাকি একা। আমার সময় আর কাটে না। পুরনো দিনের কথা ভাবি। তখন আপনার কথাও মনে হয়। আপনি কি একদিন এসে আমাকে দেখে যাবেন? আমার বানানো 1 কাপ চা খেয়ে যাবেন? আমাদের বাড়িটা শহর থেকে দূরে। বাড়ির নাম নীলা হাউস। আপনার একটু কষ্ট হবে। দোহাই আপনার, যদি আসেন গাড়ি নিয়ে আসবেন না। আমি চাই না লোকজন জানুক, বিশেষ করে আমার স্বামী জানুক। সব কিছু সবার জানতে নেই। চিঠির উল্টো পিঠে বাড়ির ঠিকানা দিয়ে দিলাম। বিনিতা, পারুল। চিঠি শেষ করে পারুলের মনে হলো চিঠি পড়ে পল্টু ভাই নাও আসতে পারে। একবার যদি সামান্যতম সন্দেহ জাগে তাহলে তিনি আসবেন না। বুদ্ধিমান মানুষেরা কখনো চান্স নেয় না। পল্টু ভাইকে পুরোপুরি সন্দেহমুক্ত করতে হবে। কাজেই পারুল পুনশ্চ দিয়ে আবার লিখল। পল্টু ভাই, আপনার কাছে আমার সামান্য আবদার আছে। আমার স্বামীর জন্য একটা চাকরি জোগাড় করে দিন। আমরা খুব কষ্টে আছি। এবার পারুল নিশ্চিত হলো। এখন আর সমস্যা হবে না। পল্টু ভাই ধরে নেবেন পারুল তাকে ডাকছে। ভালোবাসায় অভিভূত হয়ে না, ডাকছে বিপদে পড়ে। এই সুযোগ তিনি নষ্ট করবেন না। পারুল দ্বিতীয় চিঠি লিখতে বসল। চিঠি তার তাহেরকে লিখবে। অফিসের ম্যানেজার সাহেবকে লেখা যাক। শেষ চিঠিটি তাহেরের মাথার কাছে বসে লিখবে না, অন্য ঘরে লিখবে। পারুল লিখছে, ম্যানেজার সাহেব, আপনি আমাকে চিনবেন না। আমি আপনাদের নীলা হাউসের সাময়িক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার হাতে তাহের, তার স্ত্রী। আপনাকে আমার কিছু কথা বলা দরকার। আমার সে সুযোগ নেই বলে চিঠির আশ্রয় নিচ্ছি। এতে কোনো বেয়াদবি হলে ক্ষমা করবেন। আমার স্বামী ভীতু প্রকৃতির মানুষ। এত বড় একটা বাড়িতে ভয়ে অস্থির হয়ে বাস করে। 3টি কুকুর এবং দারোয়ান কামরুল অবশ্য আছে। সমস্যা হচ্ছে সে এদেরও ভয় পায়। প্রায় সারা রাত সে জেগে বসে থাকে। ভয়ে অস্থির হয়ে সে আমাকে নিয়ে এসেছিল। আমি আপনাদের বিনা অনুমতিতে কয়েকদিন থাকলাম। তারপর যখন শুনলাম আপনি খুব রাগ করেছেন, তখন সে আবার আমাকে আমার বড় চাচা বাড়িতে রেখে এলো, কারণ সে আপনাকে ভয় পায়। আমি তো আপনাদের কোনো সমস্যা করছিলাম না। ভীতু স্বামীকে সঙ্গ দেবার জন্য তার পাশে ছিলাম। আমাদের যে ছোট্ট ঘর দেয়া হয়েছিল আমি সেখানেই থাকতাম। আপনাদের ইন্দ্রপুরী আমি নোংরা করিনি, বরং সাধ্যমতো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। আমাদের দুজনকে আলাদা করে দিয়ে আপনার কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। মাঝখান থেকে আমরা দুজন কষ্ট পাচ্ছি। ও আপনার খুব প্রশংসা করে। ওর ধারণা আপনি একজন সৎ, নিষ্ঠাবান, কর্মযোগী মানুষ। এমন একজন মানুষ অন্যের কষ্ট বুঝবেন না তা তো হয় না।
আপনি কি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকটু ভাববেন? আমাদের দুজনকে কিছুদিনের জন্য একসঙ্গে থাকতে দেবেন? বিনীতা পারুল। চিঠি দুটি সে খামে বন্ধ করল, তারপর সাবধানে খাট থেকে নামল। শেষ চিঠিটা সে এখন লিখবে। তাহেরের কাছে চিঠি, স্বামীর কাছে লেখা স্ত্রীর প্রথম পত্র। কি লিখবে সে এখনো জানে না। যা মনে আসে তাই লিখবে। শুরুটা কি করে করবে? প্রিয়তমেশু দিয়ে? না, তা ঠিক হবে না। যার অনেক প্রিয়জন থাকে তারই থাকতে পারে একজন প্রিয়তম। পারুলের একজনই প্রিয় মানুষ। এটা কি খুবই আশ্চর্যজনক ব্যাপার না যে পুরো পৃথিবীতে একজন তার প্রিয় মানুষ? না না, আরেকজন প্রিয় মানুষ আছে। সে বড় হচ্ছে। এখন সে মায়ের পেটে কুণ্ডলী পাকিয়ে ঘুমোচ্ছে। বাইরের ভয়াবহ ভয়ঙ্কর পৃথিবী সম্পর্কে সে কিছুই জানে না। পৃথিবীর সমস্ত বাবা মা চায় তাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে। তারা তা পারছে না। শিশুর জন্মের আগে বাবা মা তাদের জন্য কত কি জোগাড় করে রাখেন। ছোট্ট বিছানা, ছোট্ট বালিশ, একটা ছোট্ট সাটিনের লেপ, তুলতুলে মাখনের মতো জুতা। তারা কিছুই জোগাড় করতে পারেনি, মনে হয় পারবেও না। তারা শুধু সুন্দর একটা নাম জোগাড় করে অপেক্ষা করবে। আনান, মেঘ, জল ভরা ঘন কালো মেঘ। ফার্মেসির নাম উপশম। বিশাল হুলস্থুল কাণ্ডকারখানা। ফার্মেসির মালিক আলাদা বসেন। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতে হয়। ভদ্রলোকের নাম দেলোয়ার হোসেন, তবে দোকানের কর্মচারীরাও তাকে পল্টু নামেই চেনেন। তাহেরের পল্টু সাহেবকে খুঁজে বের করতে দেরি হলো না। পল্টু সাহেবের সামনে 4-5টা চেয়ার। একজন সে চেয়ারে পাতলে বসে আছে। পল্টু সাহেব তাহেরকে বসতে বললেন না। চোখ মুখ কুঁচকে চিঠি পড়তে শুরু করলেন এবং প্রবল বেগে পা নাচাতে লাগলেন। মনে হচ্ছে পা নাচানো তার অভ্যাস। তাহেরের মনে হলো পুরো চিঠি তিনি দুবার পড়লেন। তারপর তাহেরের দিকে তাকিয়ে বললেন, আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তুমি করে বললাম, কিছু মনে করো না। পারুল ছিল আমার অত্যন্ত স্নেহভাজন। যতদূর মনে হয় তাকে তুই করে বলতাম। সেই হিসেবে তোমাকে তুমি বলছি। অবশ্যই বলবেন স্যার। আমাকে স্যার বলবে না। পারুল আমাকে পল্টু ভাই ডাকতো, তুমিও তাই ডাকবে। অ্যাবসোলিউটলি নো প্রবলেম। কী খাবে বলো? কিছু খাবো না। কিছু খাবে না বললে তো হবে না। পারুল যদি শোনে তার পল্টু ভাই কিছু না খেয়ে তার স্বামীকে বিদায় করেছে, তাহলে খুব অভিমান করবে। এক কাপ চা খেতে পারি। চা তো সবাই সবাইকে খাওয়ায়, তাতে বিশেষ কোনো মমতা দেখানো হয় না। লাচ্ছি খাও, গরমের মধ্যে লাচ্ছি ভালো লাগবে। বাজে কটা? 10টা? গুড। পাশে একটা দোকান আছে, দোকানের দিকে গরম গরম সিঙ্গারা ভাজে। 10টার দিকে কলেজা সিঙ্গারা। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে। বয়স হয়েছে, গুরুপাক জিনিস খেতে পারি না। তুমি খাও ইয়াং ম্যান, তোমার এখন লোহা হজম করার বয়স। পল্টু সাহেব সিঙ্গারা ও লাচ্ছি আনতে দিলেন। হাসি হাসি মুখে তাকালেন। ভদ্রলোকের মাথার চুল ধবধবে সাদা, কিন্তু স্বাস্থ্য এখনও বেশ ভালো। ঠোঁট অবশ্য ফোলা ফোলা। তোমার নাম কি তা তো জানা হলো না। আমার নাম তাহের। শুধু তাহের তো নাম হয় না, তাহেরের সঙ্গে আর কি আছে? আবু তাহের। ভেরি গুড। আবু তাহের, শোনো আবু তাহের, পারুল চিঠি লিখেছে একবার তাকে গিয়ে দেখে আসতে। যাব, নিশ্চয়ই যাব। সময় পেলে হুট করে একদিন চলে যাব। জি আচ্ছা। চাকরি বাকরি পাচ্ছ না বলে লিখেছে। আমি চেষ্টা করব। তুমি ছবি সহ বায়োডাটা দিয়ে যেও। জি আচ্ছা। চাকরির বাজার খুবই খারাপ, তবু দেখি কি করা যায়। তোমরা যেখানে থাকো সেই জায়গার ঠিকানা ভালো করে লিখে দাও দেখি। বাসে করে যদি যাই কোথায় নামবো? তাহের বলল, আপনি একা একা যাবেন না, বাড়িতে কুকুর আছে। কুকুরগুলো ভয়ঙ্কর রাগী। আপনি কখন যেতে চান বলবেন, আমি নিয়ে যাব। সেটা তো সবচেয়ে ভালো হয়। তবু তুমি ঠিকানা লিখে দাও। ওই দিকে ব্যবসার খাতিরে প্রায় যেতে হয়। অসময়ে উপস্থিত হয়ে পারুলকে চমকে দিয়ে আসবো। হা 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 হা। তাহের সিঙ্গারা খেলো, লাচ্ছি খেলো, পান খেলো। পল্টু সাহেব আরও ভদ্রতা করলেন। তিনি তার গাড়ি দিয়ে বললেন, তুমি কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দিয়ে আসবে। পারলে তুমি হাজব্যান্ড, এতটুকু খাতির তো তোমাকে করতেই হবে। অফিসে নেমেই তাহের শুনল রহমান সাহেব তার খোঁজ করছেন। বলেছেন তাহের এলেই যেন তার সঙ্গে দেখা করে, খুব জরুরি। তাহের দেখা করতে গেল। রহমান সাহেব বিরক্ত গলায় বললেন, কামরুলকে খবর দিতে বলেছিলাম, তুমি দিয়েছ? কাল রাতে হঠাৎ বড় সাহেব বাসায় টেলিফোন করে জানতে চেয়েছেন কুকুরগুলিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিনা। আমি না জেনেই বলেছি দেওয়া হয়েছে।
নয়তো উনি টেনশনে থাকবেন। অফিসে এসে শুনি কামরুল এখন ইঞ্জেকশন নিতে আসেনি। তুমি কি তাকে বলনি? বলেছি স্যার। তাহলে আসছে না কেন? বড় সাহেব নেই বলে তেল বেশি হয়েছে? চিপে সব তেল বের করে ফেলবো হারামজাদা। তার শরীরটা খুব খারাপ, এই জন্য বোধহয় আসছে না। আজকেও জ্বর দেখে এসেছি। একটা কাজ করলে কেমন হয় স্যার? আমি ইঞ্জেকশনগুলো নিয়ে যাই। আমি নিজের দায়িত্বে ইঞ্জেকশন দেয় দেব। এটা মন্দ না। কোথায় নিতে হবে জানো তো? জানি স্যার, মহাখালী। পারবে? অবশ্যই পারবো। অফিসে ভ্যান একটা নিয়ে যাও। জি আচ্ছা স্যার। ভ্যান আছে কি না এখন কে জানে। যখন যেটা প্রয়োজন সেটা তো কখনো থাকে না। দাঁড়াও, আমি দেখি ভ্যান আছে কি না। রহমান সাহেব টেলিফোন তুলে ভ্যানের ব্যাপারে জানতে চাইলেন। তাহের তার মুখ দেখে বুঝতে পারল ভ্যান পাওয়া যাচ্ছে না। তাহের বলল, ভ্যান না পাওয়া গেলেও অসুবিধা হবে না স্যার। আমি বরং ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে আসব। তিনি এসে ইঞ্জেকশন দিয়ে দেবেন। আগে একবার দিয়ে গেছেন, তাকে 300 টাকা দিতে হবে। আর আপনি যদি বলেন তাহলে বেবি ট্যাক্সি করে নিয়ে যেতে পারি। যেটা ভালো বুঝো করো, তারপর একটা বিল দিও, টাকা দিয়ে দেবো। এক কাজ করো, ক্যাশিয়ারের কাছ থেকে 500 টাকা অ্যাডভান্স নিয়ে যাও। যা খরচ লাগে করো, বাকিটা ফেরত দিও। এখন চলে যাও। জিনিসটা আমি ঝুলিয়ে রাখতে চাই না। স্যারের সঙ্গে মিথ্যা কথা বলতে হয়েছে, ভাবতে আমার খারাপ লাগছে। স্যার, আমি যাই তাহলে? দাঁড়াও 1 মিনিট। তুমি নাকি মনিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আমাদের রিসেপশনিস্ট মনিকা। আমি তো স্যার কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমি অবশ্য মনিকাকে তাই বলেছি। যাই হোক, তার সঙ্গে তোমার কথা বলারই দরকার নেই। সুন্দর মেয়ে দেখলেই কথা বলতে হবে? আমি কি স্যার যাব? অবশ্যই যাবে। কুকুরকে ইঞ্জেকশন দিয়ে কি স্যার আপনাকে খবর দিয়ে যাব? তোমার নিজের আসা দরকার নেই, বরং সন্ধ্যা থেকে টেলিফোন করে জানিয়ে দিও, তাহলে আমি নিশ্চিত হতে পারি। এখনই আপনি পুরোপুরি নিশ্চিত হয়ে যান স্যার। আজ দিনের মধ্যে আমি ইঞ্জেকশন দেওয়াবো। গুড। আমি স্যার রাতে টেলিফোন করে দেব। টেলিফোন সন্ধ্যা 7টার আগে করবে। টেলিফোন নাম্বার আছে? মনিকার কাছ থেকে আমার একটা কার্ড নিয়ে যাও। জি আচ্ছা স্যার। তাহের হাসি মুখে বের হয়ে এলো। ক্যাশিয়ারের কাছে ভাউচার সই করে 500 টাকা নিল। স্টোরের ফ্রিজ থেকে ইঞ্জেকশন অ্যাম্পুল নিল। তারপর গেল মনিকার কাছে। হাসি মুখে বলল, ভালো আছেন? মনিকা তীব্র দৃষ্টিতে তাকালো, জবাব দিল না। তাহের বলল, রহমান সাহেব বলেছেন তার একটা কার্ড আমাকে দিতে। আমার কথা বিশ্বাস না হলে স্যারকে ইন্টারকমে জিজ্ঞেস করতে পারেন। মনিকা ডয়ার খুলে কার্ড ডেস্কে রাখল। কথা বলে সে সময় নষ্ট করতে চাচ্ছে না। তাহের হাই তুলতে তুলতে বলল, স্যারের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন কেন? যা বলার আমাকেই বললে হতো। কমপ্লেন টমপ্লেন তো ছেলে মানুষের ব্যাপার, বাচ্চারা করে। বড় বোনের কাছে নালিশ করে, মার কাছে নালিশ করে। আপনি আমাকে বিরক্ত করবেন না। কোনো কোনো মানুষের ভেতর অবশ্য নালিশ করার অভ্যাস থেকেই যায়। তারা ম্যানেজারকে নালিশ করে, বসকে নালিশ করে। যাদের ম্যানেজার বা বস বলে কেউ থাকে না, তারা আল্লাহর কাছে নালিশ করতে বসে। মনিকা কঠিন স্বরে বলল, আপনার যদি আমার বিরুদ্ধে কিছু বলা থাকে স্যারকে গিয়ে বলুন। আমি তো আগেই বলেছি, আমার নালিশ করার অভ্যাস নেই। আমার স্ত্রীরও নেই। এই একটা দিকে আমাদের খুব মিল, অন্য কোনো দিকে কোনো মিল নেই। যেমন বাচ্চা নামের ব্যাপারটাই ধরুন। বাচ্চা আসতে এখন অনেক দেরি। এর মধ্যে নাম খোঁজাখুঁজি, নামের জন্য বই কেনা। শেষ পর্যন্ত ঠিক হয়েছে আনান। আনান শব্দের অর্থ হলো মেঘ। নামটা আপনার কেমন লাগছে? মনিকা তীব্র গলায় বলল, আপনি যদি এক্ষুনি বিদায় না হন তাহলে আমি স্যারের কাছে যেতে বাধ্য হব। তাই সহজ গলায় বলল, আমি চলে যাচ্ছি। অল্পতে রেগে যান কেন? মেয়েরা হবে সর্বংসহা। তাদেরও তো অল্প তো রাখলে চলে। মনিকার ঠোঁট কাঁপছে। মেয়েটা ভয়ঙ্কর রেগে গেছে। এত সুন্দর একটা মেয়ে, কেন অকারণে এত রাগে? তাহের অফিস থেকে বেরোলো। বাড়িতে ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না। কুকুরের ইঞ্জেকশন তো অনেক পরের ব্যাপার। 3 শয়তানকে এক বেবি ট্যাক্সি করে নিয়ে যাবে? হাস্যকর একটা কথা না? ম্যানেজার সাহেবের হাস্যকর কথা বিশ্বাস করার রহস্য হলো, বিশ্বাস করার কারণে তার দায়িত্ব কমে গেছে। কুকুর নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। তাহের সময়টা কিভাবে কাটাবে বুঝতে পারছে না। পার্কে কোনো বেঞ্চিতে শুয়ে লম্বা ঘুম দেওয়া যায়। গতকাল ঘুম এসেছিল বলে আজ যে ঘুম আসবে তা মনে হয় না। ঘুম না এলে সময় কাটানো একটা সমস্যা। সন্ধ্যা 6টার আগে বাড়িতে যাওয়া যাবে না। রহমান সাহেবকে টেলিফোন করতে হবে কাটায় কাটায় 6টায়। ম্যানেজার সাহেবকে জানাতে হবে কুকুরের ইঞ্জেকশন যথারীতি দেওয়া হয়েছে।
এতক্ষণ সময় সে কাটাবে কিভাবে? জসিমের সঙ্গে দেখা করে এলে কেমন হয়? দিনের পর দিন জসিমের বিছানায় সে ঘুমিয়েছে। কৃতজ্ঞতা বোধ বলে তো একটা কিছু থাকা উচিত। বিয়ের পর সে একবারও জসিমের সঙ্গে দেখা করেনি। এতটা নিমকহারাম সে হলো কি করে? জসিম কোথায় কাজ করে তাহেরের জানা নেই। সে মেসে চলে যাওয়াই ঠিক হবে। অফিস শেষ করে মেসে তো সে ফিরিয়ে আসবে। জসিমকে মেসে পাওয়া গেল না। সে 4 মাস হলো মেস ছেড়ে দিয়েছে। 500 টাকা বাকি ফেলে গেছে। কোথায় বাসা নিয়েছে সেই ঠিকানা দিয়ে গিয়েছিল। মেসের মালিক বরকতুল্লাহ সেই ঠিকানায় গিয়ে দেখে মিথ্যা ঠিকানা। বরকতুল্লাহ হতাশ গলায় তাহেরকে বলল, এই হচ্ছে আজকের যুগের ভদ্রলোকের নমুনা। তাকে সাহায্য তো কম করি নাই, দিনের পর দিন লোকজন নিয়ে ডাবলিং করেছে। আপনি নিজে ছিলেন 3 মাস, একটা কথা বলি নেই। বলতে গেলে সারা জীবন সিঙ্গেল ভাড়া দিয়ে ডাবল থেকে গেছে। এই তার ফল। টাকা দিতে পারবে না বলুক, ভাই মাফ করে দেন। অসুবিধায় পড়েছি, দিতে পারলাম না। এই কথাটা বলবে না, ফটকাবাজি করবে। শালা হারামি। তাহের বলল, গালাগালি করবেন না, গালাগালিতে কিছু মীমাংসা হয় না। পান কত আপনি? 500। জসিম টাকা না দেয় আমি দেব। আপাতত 200 টাকা রাখুন। ছোটবেলার বন্ধু সম্পর্কে গালাগালি শুনতে ভালো লাগে না। আমার অনেক উপকার করেছে, সে থাকতে না দিলে থাকতাম কোথায়? 200 টাকা আপনি দিবেন? কি করব বলেন? বন্ধুর অপমান আমার অপমান। নিন, নোটটা ভাঙে 200 টাকা রাখুন। দিচ্ছেন যখন পুরোটাই দিয়ে দেন। তাহের দরাজ গলায় বলল, রেখে দিন, 400 রেখে দিন। 100 টাকা শুধু ফেরত দিন। চা পাতা চিনি কিনতে হবে, নয়তো পুরোটাই দিয়ে দিতাম। 100 টাকার নোটটি কাইন্ডলি ভাঙায় দিন। 500 টাকার নোটে ভাঙতে পাওয়া যায়, কিন্তু 100 টাকার নোটে ভাঙতে পাওয়া যায় না। বিচিত্র দেশ। বরকতুল্লাহ 100 টাকা ফেরত দিল এবং অস্বস্তির সঙ্গে তাহেরকে দেখতে লাগলো। তাহের বলল, বাকিটাও দিয়ে যাব, কোন এক ফাঁকে দিয়ে যাব। টাকাটা দিতে পেরে তাহেরের স্বস্তি লাগছে। কুকুরের জন্য নেয়া টাকা নিজের জন্য খরচ করতে খারাপ লাগতো। মানুষ হিসেবে অনেক নিচে সে নেমে গেছে, কিন্তু এখনো কুকুর হতে পারেনি। প্রায় 2টা বাজে, গনগনে দুপুর। তাহেরের খিদে হচ্ছে না, খিদে হবে রাতে। তার স্বভাব প্রায় কুকুরের মতো হয়ে যাচ্ছে। একবেলা খিদে হয়, বাসায় ফিরে সে কিছু না খেলেও চলবে। তাহের পার্কের দিকে রওনা হলো। খালি বেঞ্চ জোগাড় করে শুয়ে থাকবে। ঘুম এলে ভালো, ঘুম না এলেও ক্ষতি নেই। এরপর থেকে সঙ্গে একটা শতরঞ্জির মতো রাখবে। ভাঁজ করে পলিথিনে ব্যাগে রেখে দেবে। প্রয়োজনে বিছিয়ে নিলেই সুন্দর বিছানা। একটা শতরঞ্জি থাকলে গাছের নিচেও শোয়া যায়। খালি বেঞ্চ খুঁজে বেড়াতে হয় না। খালি বেঞ্চ পাওয়া গেছে। তাহের বেঞ্চে শুয়ে আছে। লক্ষণ ভালো মনে হচ্ছে না। ঘুম আসছে না। পরিচিত মানুষদের একটা তালিকা সঙ্গে থাকলে ভালো হতো। তাদের সঙ্গে দেখা করতে গেলে সময় ভালো কাটে। একবার মুগদাপাড়া গেলে কেমন হয়? মুগদাপাড়ায় পারুলের হলেও হতে পারত শ্বশুরবাড়ি। পারুলের বিয়ে সেখানে হয়েই যাচ্ছিল। মাঝখান থেকে হুট করে সে ঢুকে পড়ল। ওদের সঙ্গে একটু দেখা করে আসা যায়। যার পারুলের শ্বশুর হবার কথা, সেই ভদ্রলোকের সঙ্গে তাহেরের ভালোই খাতির হয়েছিল। বাড়িঘর ঘুরিয়ে দেখেছিল। তাদের একটা নারকেল গাছে 76টা নারকেল হয়েছিল। তাদের ওল্ড মডেলের টয়োটা গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার কথা ছিল। কিনেছেন কিনা কে জানে। এই খবরটাও জানা যেতে পারে। যার সঙ্গে পারুলের বিয়ে হবার কথা ছিল, তার সঙ্গে তেমন আলাপ হয়নি। একবার শুধু দেখা হয়েছে। ভদ্রলোক বোধহয় তাহেরকে মনেও রাখেনি। ভদ্রলোকের নাম তফাজ্জল হোসেন। বিয়ে করেছেন কিনা কে জানে। মুগদাপাড়া একবার চলে গেলে মন্দ হয় না। পারুলের দুঃসম্পর্কে ভাই পরিচয় দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবে। তোফাজ্জল সাহেবকে অবশ্য বাসায় পাওয়া যাবে না। তিনি নিশ্চয়ই নানান কাজকর্মে থাকেন। তাকে তাহেরের মতো অবশ্যই দুপুরে পার্কে শুয়ে থাকতে হয় না। আশ্চর্য ব্যাপার, তোফাজ্জল সাহেব বাসাতেই ছিলেন। কোথাও বোধহয় বের হচ্ছিলেন। গায়ে ইস্ত্রি করা সিল্কের পাঞ্জাবি, সুন্দর করে চুল আঁচড়ানো। তাহের এর আগে ভদ্রলোকের চোখে চশমা দেখেনি। এখন সোনালি ফ্রেমে চশমা দেখা যাচ্ছে। সুন্দর মানিয়েছে চশমায়। যাদের চোখ অসুন্দর, চশমা তাদের ভালো লাগে। চশমা তাদের ত্রুটি ঢেকে ফেলে। ভদ্রলোকের চোখ কি অসুন্দর? তাহের মনে করতে পারল না। আপনি কাকে চাচ্ছেন?
আপনাকে চাচ্ছি। আমার নাম তাহের, আবু তাহের, পারুলের দূর সম্পর্কে মামা। আমি তো ঠিক চিনতে পারছি না। না চেনার ওই কথা, ওই যে পারুল নামের একটি মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট হলো, তারপর বিয়ে হলো না। ও আচ্ছা। ভদ্রলোকের চোখ মুখ শক্ত হয়ে গেল। একটু আগে মানুষটাকে সুন্দর দেখাচ্ছিল, এখন রাগি রাগি দেখাচ্ছে। বিয়ে ভাঙার অপমান বেচারা এখনো ভোলেনি। আমার কাছে কি ব্যাপার? আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো যেন ঢুকে পড়েছি। অপরাধ ক্ষমা করবেন। আসলে আপনাদের বাড়ি দেখে পুরনো কথা মনে পড়ে মনটা খারাপ হলো। পারুলকে কত বুঝিয়েছিলাম, কত বলেছি, তুই ভুল করছিস, বিরাট ভুল। জীবন নিয়ে সেই ভুলের মাসুল তোকে দিতে হবে। এখন তাই করছে। আপনার আব্বা কেমন আছেন? এরকম ভদ্রলোক এ যুগে সচরাচর চোখে পড়ে না। ওনাকে আমার সালাম দেবেন। বাবা বেঁচে নেই, গত নভেম্বরে ইন্তেকাল করেছেন। বলেন কি? সিঁড়ি দিয়ে দোতলা উঠছিলেন, হঠাৎ স্ট্রোকের মতো হলো, গড়িয়ে পড়ে গেলেন। আহা হা হা, আমি তো দেখেছিলাম খুব ভালো স্বাস্থ্য। স্বাস্থ্য তো ওনার বরাবরই ভালো ছিল, মৃত্যুর আগের দিনও জগিং করেছেন। তাহের সত্যি সত্যি ব্যথিত হলো। সে নিঃশ্বাস ফেলে বলল, ভাই তাহলে যাই। হঠাৎ এসে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। না না, মনে করা কি আছে। বিয়ে করেছেন কি? জি। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। পারুল মেয়েটার উপর কোনো রাগ রাখবেন না, দুঃখী মেয়ে, এখন হাড়ে হাড়ে বুঝছে। এখন বুঝে আর লাভ কি বলুন? ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে। যাই ভাই। চা খান। আপনি বোধহয় কোথাও বেরোচ্ছিলেন? দোকানের দিকে যাচ্ছিলাম, কর্মচারীরা আছে, পরে গেলেও হবে। আপনি আরাম করে বসুন, চায়ের কথা বলে আসি। ধূমপানের অভ্যাস আছে? মাঝে মাঝে খাই। নিন, আমার কাছ থেকে নিন। ভদ্রলোক মালবরোর একটা প্যাকেট বের করে সিগারেট ধরিয়ে দিলেন। খুশি খুশি গলায় বললেন, পুরো এক কার্টুন মালবরো সিগারেট আমার এক ফ্রেন্ড আমাকে প্রেজেন্ট করেছে। এদিকে স্ত্রী দিয়েছে সিগারেট খাওয়া বন্ধ করে। পকেটে সিগারেট নিয়ে ঘুরে বেড়াই। মাঝে মাঝে বন্ধুবান্ধবকে দেই, ওরা আরাম করে খায়, দেখতে ভালো লাগে। আপনি চা খাবেন না কফি খাবেন? ভালো কফি আছে। কফিটাই ভালো হবে। আমি আগে চা খেতাম, আমার স্ত্রী এসে কফির অভ্যাস ধরিয়ে দিয়েছে। সারাদিনে এখন 10 কাপের মতো কফি খাই। মেয়েরা স্বামীদের কিভাবে যে বশ করে, বিয়ের আগের দিন এক মানুষ, বিয়ের পরের দিন অন্য মানুষ। তফাজ্জল উৎফুল্ল গলায় বলল, 100 ভাগ খাঁটি কথা বলেছেন। ট্রুথ অব দ্য সেঞ্চুরি। বসুন, কফির কথা বলে আসি। তাহের আরাম করে সিগারেট টানছে। বোঝা যাচ্ছে তাকে দীর্ঘ সময় কাটাতে হবে। তফাজ্জল সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে পারুলের কথা জানতে চাইবেন। তার দুঃখের কথা যতই জানবেন ততই ভদ্রলোকের ভালো লাগবে। তাহার যদি ঠিকঠাক বলতে পারে, তাহলে যাবার সময় ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দেবেন। তার পাঞ্জাবির পকেটে সিগারেটের প্যাকেটটাও দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাফাজ্জল সাহেব ফিরে এলেন। তাহেরের সামনে চেয়ারে বসতে বসতে বললেন, তারপর ভাই বলুন, খবরাখবর বলুন। খবরাখবর বলার মতো কিছু নেই। আপনার যে ভাগ্নির কথা বললেন সে ঢাকাতেই আছে? জি। ঠিক ঢাকা, ঢাকা থেকে দূরে উত্তরখান, রাজপ্রাসাদের মতো এক বাড়ি। রাজপ্রাসাদের মতো বাড়ি? নকল রাজপ্রাসাদ। নকল রাজপ্রাসাদ মানে? রাজপ্রাসাদ ঠিকই আছে, বিশাল বাড়ি। বাড়ির সামনে দাঁড়ালে আক্কেল গুরুম হয়ে যাবে। তবে তবে কি? ওরা ওই বাড়ির কিছু না। পারুলের হাজব্যান্ড ওই বাড়ির কেয়ারটেকার, দারোয়ানও বলতে পারেন। পারুল তার দারোয়ান স্বামীর সঙ্গে থাকে। কি বলছেন এসব? পাপের প্রায়শ্চিত্ত করছে। এক ভদ্রলোকের সঙ্গে বিয়ে ঠিকঠাক হলো, পানচিনি হলো, তারপর তাদের মুখে চুনকালি দিয়ে লোফার টেপ একটা ছেলের সঙ্গে বের হয়ে যাওয়া। এই পাপের শাস্তি হবে না? তফাজ্জল সাহেব আগ্রহের সঙ্গে বলল, ওর হাজব্যান্ড কি সত্যি দারোয়ান? 100 ভাগ সত্যি, শিক্ষিত দারোয়ান, এমএসসি পাস দারোয়ান। হা 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 হা। তফাজ্জল বলল, ভাই হাসবেন না, অন্যের দুঃখ কষ্ট নিয়ে হাসা ঠিক না। মনের দুঃখে হাসি, আর কিছু না। পারুলের বোকামি দেখে হাসি। খুব কষ্টে আছে? কষ্ট কত প্রকার কি কি জানতে হলে ওদের দেখতে হবে। স্ত্রীর বাচ্চা হবে, এখন চলছে 3 মাস, এর মধ্যে কোনো ডাক্তারের কাছে যায়নি। যাবে কিভাবে? ডাক্তার তো মাগনা দেখবে না। স্বামীটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপদার্থের একজন। 5 বছর আগে এমএসসি পাশ করেছে, এই 5 বছর একটা চাকরি জোগাড় করতে পারেনি।
ভদ্রলোকের এরকম অবস্থায় বিয়ে করা ঠিক হয়নি। ওর কথা বাদ দিন, পুরুষ মানুষ। বিয়ের কথা উঠলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না। বউকে খাওয়াতে পারবে কি পারবে না এটা নিয়ে মাথা ঘামায় না। কিন্তু পারুল তো পুরুষ না, পারুল হচ্ছে মেয়ে মানুষ, তার একটা বিবেচনা নেই? তাফাজ্জল বিষণ্ণ গলায় বলল, প্রেম ছিল, প্রেমের সময় বিবেচনা করা যায় না। প্রেম তো আর রান্না করে খাওয়া যায় না, খেতে হয় ভাত। প্রেম যদি খাওয়া যেত তাহলে তো কথাই ছিল না। বাড়িতে বাড়িতে প্রেমের পোলাও, প্রেমের কোরমা রান্না হতো। দেশে প্রেমের অভাব নেই, দেশে অভাব হচ্ছে ভাতের। আপনি খুব সুন্দর করে কথা বলেন। করেন কি আপনি? অধ্যাপনা করি, প্রাইভেট কলেজে ম্যাথমেটিক্স পড়াই। পারুল কি ওই বাড়িতেই থাকে? জি। পার্মানেন্ট থাকছে? আরে না, পার্মানেন্টে থাকলে তো ওদের সমস্যার সমাধানই হয়ে যেত। খুবই টেম্পোরারি ভাবে আছে। যার বাড়ি তিনি দেশের বাইরে। পারুলের স্বামীর উপর বাড়ি দেখাশোনার দায়িত্ব। সে এই সুযোগে বউকে নিয়ে তুলেছে। ভদ্রলোক ফিরে ওদের গেট আউট করে দেবে। তখন কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে থাকা ছাড়া ওদের গতি নেই। একটা কাজের ছেলে ট্রে হাতে নিয়ে ঢুকলো। ট্রেতে কফির পট, পনিরের স্লাইস, জেলি মাখানো বিস্কিট। তফাজ্জল বলল, আমার স্ত্রী বাসায় নেই, থাকলে পরিচয় করে দিতাম। ও গেছে তার খালার বাড়ি। ওর এক খালাতো ভাই এসেছে জাপান থেকে, ওর সঙ্গে দেখা করতে গেছে। খালাতো ভাইটা আবার জাপানি এক মেয়ে বিয়ে করে ফেলেছে। বলেন কি? মেয়েটা দেখতে ভালো না, বড়ই গুটার মতো সাইজ, বিরাট স্বাস্থ্য। দেখলে মহিলা কুস্তিগিরের মতো লাগে। কি মনে করে বিয়ে করলো কে জানে। তাহের কফির কাপে চুমুক দিতে দিতে বলল, প্রেম হয়ে গেছে, আন্তর্জাতিক প্রেম, এই হলো ঘটনা। ঠিক বলেছেন। শুনুন ভাই সাহেব, সময় পেলে মাঝে মধ্যে চলে আসবেন। আমার স্ত্রীর সঙ্গে কথা বললে আপনার ভালো লাগবে। একদিন সুযোগ পেলে গান শুনিয়ে দেব। উনি গান জানেন নাকি? অল্প স্বল্প জানে, রেডিও টিভিতে যায়নি, গেলে চান্স পাবে। তবে আমার ইচ্ছা না, দরকার কি ম্যাস মিডিয়াতে যাওয়ার। তাই ভালো, ছাদে বসে ভাবি গান গাইবে, আপনি শুনবেন। তফাজ্জল সিগারেটের প্যাকেট বের করে বলল, নিন আরেকটা সিগারেট নিন। তার সিগারেট নিল। প্যাকেটটা রেখে দিন, আমার কাছে থাকা না থাকা একই, আমি তো খেতে পারছি না। খেয়ে ফেলেন একটা, ভাবি তো আর দেখছে না। ওকে চেনেন না, লুকিয়ে সিগারেট খেলেও ঠিক ধরে ফেলবে। তাহলে না খাওয়াই ভালো। তফাজ্জল তাহেরকে গেট পর্যন্ত এগিয়ে দিল। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস, পারুল ও তিনটি কুকুর। আজ ৬ষ্ঠ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।